নমস্কার, সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই বেদান্ত দর্শন ফেসবুক পেজে। বেদান্ত দর্শন ফেসবুক পেজে আজকে আমরা পূর্ণ একাদশী তিথিতে গীতা অনুধ্যান শুনি। আজকে আমাদের দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ। রিমা, শুভ সকাল। দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগের দশম পর্ব। এখানে আমরা 16 নম্বর শ্লোকটি শুনব এবং চেষ্টা করব যতটা আমরা বুঝতে পারি। ঠাকুর মায়ের শ্রীচরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে, শ্রী গুরুদেবের শ্রীচরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে আমরা শুরু করব আজকের প্রসঙ্গ। শ্রী রঙ্গনাথানন্দজি মহারাজজির শ্রীচরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করি। রুদ্রাণী, শুভ সকাল। রিমা, শুভ সকাল। সকল ভক্ত বন্ধুদের শুভ সকাল জানিয়ে আমরা আজকে 16 নম্বর শ্লোকটি শুনব এবং এই শ্লোকটির দীর্ঘ ব্যাখ্যা রয়েছে। সুতরাং আজকে আমাদের এই প্রসঙ্গটি একমাত্র প্রসঙ্গ। না সত বিদ্যাতে ভাব, না ভাব বিদ্যাতে সতঃ। না সত বিদ্যাতে ভাব, না ভাব বিদ্যাতে সতঃ। উভয়োরপি দৃষ্টান্তস্তনয়স্তত্ত্বদর্শিভিঃ। অসৎ ও সৎ কথা দুটি এখানে ব্যবহৃত হয়েছে, কিন্তু বিভিন্ন ক্ষেত্রে এদের অর্থ বিভিন্ন হয়ে থাকে। শুদ্ধ দার্শনিক ক্ষেত্রে এদের অর্থ মিথ্যা ও সত্য, অসৎ ও সৎ। কিন্তু সাংখ্য, আজকে আমরা যে সাংখ্য যোগের 16 নম্বর শ্লোকটি শুনছি, সাংখ্যের সংখ্যা অনুযায়ী এক হলো কারণ, অপরটি হলো কার্য। শুভ সকাল স্বপ্নাদি, পিয়ালি, সংযুক্তা, সোমা, শুভ্রা, শুভ সকাল। আর সৎ হলো কার্য, যার সাহায্যে আমরা দেখি, আর অসৎ হলো কারণ। সাংখ্য মতে কারণ আর কার্য ভিন্ন নয়, যেমন কারণ তেমন কার্য। উদাহরণ দিয়ে মহারাজজি বলছেন, যন্ত্রে যত শক্তি যোগাবে তা থেকে তত কাজ পাওয়া যাবে, তার বেশি নয়। একেই বলে কারণ ও কার্য অভিন্ন, অর্থাৎ যতটা শক্তি ততটাই কার্য। এই ক্ষেত্রে সৎ হলো সত্য আর অসৎ হলো মিথ্যা। তাই শ্লোকে বলা হয়েছে, না অসৎ বিদ্যাতে ভাব, মিথ্যার কোনো অস্তিত্ব নেই। তেমনি না অভাব বিদ্যাতে সতঃ, যা সত্য তার ক্ষেত্রে অনস্তিত্ব কথাটির প্রয়োগ চলে না। সৎই সত্য, তার অনস্তিত্ব কখনোই হয় না। আমাদের চিন্তা নায়কগণ যখন সংসার বিষয়ে পর্যালোচনা করেছিলেন, লক্ষ্য করেছিলেন এর দুটি দিক রয়েছে। শুভ সকাল রূপা, 3 রূপা পরপর। শুভ সকাল। তারা লক্ষ্য করেছিলেন এর দুটি দিক রয়েছে, একটি পরিবর্তনশীল বা অনিত্য, আর একটি অপরিবর্তনীয় বা সত্য। সংসারের প্রতিটি জিনিস প্রতি মুহূর্তে পরিবর্তিত হচ্ছে। শঙ্করাচার্য তার কঠোপনিষদ ভাষ্যে বলছেন, প্রতিক্ষণম অন্যথা স্বভাব, প্রতি মুহূর্তে এর অন্য রূপ হচ্ছে। বাহ্য জগতের এবং অন্তর জগতের অনেকটারই স্বভাব হলো পরিবর্তন। আর যা কিছু ক্ষণে ক্ষণে পরিবর্তিত হয় বেদান্তে তাকেই বলে অসৎ বা মিথ্যা। আমাদের এই যে মনটির পরিবর্তন হচ্ছে, সেই মনটিকে আমাদের গুরুদেব বলতেন ভাষা মন, অর্থাৎ যে মনটি মনের উপরিভাগে অবস্থান করছে এবং পরিবর্তিত হচ্ছে। অবশ্যই আমার 20-25 বছরের যে মন ছিল, স্বাভাবিকভাবেই আজকে আমার 55 বছর বয়সের, 56 বছর বয়সের সেই মন নেই।
সুতরাং ঠিক একই রকমভাবে আবার যদি আমরা 5 বছরও আগে ফিরে তাকাই, তাহলেও দেখব যে আমাদের মনের কতখানি সূক্ষ্ম পরিবর্তন ঘটছে। কিন্তু ঠাকুর যে কথাটি বলছেন, তিনি শুদ্ধ মনের গোচর। আমাদের এই মনের পরিবর্তন ঘটতে ঘটতে আমরা সেই শুদ্ধ মনে পরিণত হব। মিথ্যা কথাটিকে আমরা এইভাবেই ব্যবহার করে থাকি। এটির অস্তিত্ব আছে, কিন্তু তা মিথ্যা। এটি প্রতীয়মান হচ্ছে, তাই তবু তা মিথ্যা। যা কিছু ক্ষণে ক্ষণে পরিবর্তিত হয় বেদান্তে, তাকেই বলে মিথ্যা। প্রাচীন ভারত, চীন এবং গ্রিসের দার্শনিকদেরও এটি একটি মহান সিদ্ধান্ত। এই হলো অভিব্যক্ত বিশ্বের স্বভাব। যে বিশ্বকে আমরা পঞ্চ ইন্দ্রিয়ের সাহায্যে দেখে থাকি, অনুভব করে থাকি, তা সদা পরিবর্তনশীল, তাই তা মিথ্যা। আমরা এর আগেও উপনিষদে এই প্রসঙ্গটি শুনেছিলাম। শুভ সকাল, একদম মোড় ঘুরিয়ে দেওয়া, অর্থাৎ আমাদের এই বহির্মুখী মনকে অন্তর্মুখী করা, এবং অন্তর্মুখী করতে বারবার চেষ্টা করতে করতে আমরা দেখব যে অন্তর্মুখী মনেরও কিরূপ পরিবর্তন ঘটছে। আমরা উপনিষদেও ঠিক একই কথা শুনেছিলাম। গোবিন্দ গোপাল মুখোপাধ্যায় তিনি আলোচনা করেছিলেন যে পঞ্চ ইন্দ্রিয়ের সাহায্যে যা আমরা দেখে থাকি, অনুভব করে থাকি, তা সদা পরিবর্তনশীল, তাই তা মিথ্যা। যাই পরিবর্তনশীল তাই মিথ্যা। তবে সত্য কোথায়? বেদান্তে বলা হচ্ছে, হ্যাঁ, পরিবর্তনহীন সত্য আছে ইন্দ্রিয়াতীত স্তরে। সেখানেই পাবে সত্যের জগৎ, যা অবিকারী, অনন্ত, সনাতন। ভারতীয় দর্শনে এই পার্থক্য করা হয়েছিল বহু পূর্বে। গ্রিক দর্শনেও দুটি মত আছে। একটি সনাতন অবিকারী সত্যকে ধরে আছে, অন্যটি পরিবর্তনশীল জগৎকে ধরে আছে। গ্রিক দার্শনিকরা এই পরিবর্তনশীল জগৎকে সুন্দরভাবে প্রকাশ করেছেন এইভাবে: একই নদীতে তুমি দুবার পা ডোবাও না, অর্থাৎ সেই নদী স্রোতস্বিনী, বয়ে চলে যাচ্ছে। জগৎও এইভাবেই সদা পরিবর্তিত হচ্ছে। আরও অনেকভাবে এর সমর্থন পাওয়া যায়। যখন আমরা জড় বস্তুতত্ত্ব অনুযায়ী আধুনিক পদার্থবিদ্যা ও সজীব দেহতন্ত্রাদি অনুসন্ধানী আধুনিক জীববিজ্ঞান পর্যালোচনা করি, যেমন কয়েক বছরে আমাদের দেহের পরিবর্তন হয়, দেহের প্রত্যেকটি অংশেরই পরিবর্তন হয়, তবু আমরা বলি আমি আছি। আমার অনুভূতি হয় যে আমি একই মানুষ আছি। আমার পরিবর্তন হচ্ছে মানে আমার দেহের পরিবর্তন হচ্ছে, আমার মনের পরিবর্তন হচ্ছে। এই পরিবর্তনশীল জগতের মধ্যে কোথাও কোনো রকমের একটা সংহতির বাঁধন আছে। মানুষই তা আবিষ্কার করতে পারে। পশু পরিবর্তিত হয়, কিন্তু তারা সেটি বুঝতে পারে না। তাদের সেই ধারণা কোনো রকমভাবে তৈরি হয় না। সেই ধারণা শক্তি একমাত্র মানুষের আছে। তাই তো ঠাকুর বলছেন, মানুষ কি কমগা, সে অনন্তকে চিন্তা করতে পারে। শুভ সকাল সর্বরী, মিনুদি, রূপশ্রী, রুমাদি, শুভ সকাল। সত্যের এক চমৎকার সংজ্ঞা পাওয়া যায় গৌড়পাদের মান্ডুক্য উপনিষদ কারিকায়। আদৌ অন্তে চ জন্যাস্তি বর্তমানোপি তথা বিতথ্যৈ সদৃশাঃ সন্তু অবিতথৈব লক্ষিতাঃ। যা আদিতে নেই, অন্তে নেই, তা বর্তমানেও নেই। তাকে সত্য মনে হলেও তাকে মিথ্যা রূপে
চিহ্নিত করা হয়। শ্লোকে বলা হয়েছে, যা আদিতে নেই, অন্তে নেই, মধ্যে আছে বলে মনে হয়, তাই মিথ্যা। তবে প্রশ্ন জাগবে, সত্য কি? অতীতে, বর্তমানে, ভবিষ্যতে যার অস্তিত্ব বিদ্যমান তাকে সত্য বলা হয়। যা সবসময়ই রয়েছে, এমন সত্য কি আছে? বেদান্ত বলে, হ্যাঁ, তার অনুসন্ধানই বিশ্বের সকল দর্শনের অনুসন্ধানের বিষয়। ভৌত বিজ্ঞানও পরিবর্তনশীল বিশ্বের পিছনে যে একটি সৎ বস্তু রয়েছে তারই অনুসন্ধান করছে। বেদান্তে আমরা এ কাজের দায়িত্ব নিয়েছিলাম এমনই আন্তরিকতার সঙ্গে ও অনুপুঙ্খভাবে যে তার তুলনা জগতে পাওয়া যায় না। এখানে সৎ ও অসৎ কথা দুটি ব্যবহৃত হয়েছে। ন অসৎ বিদ্যাতে ভাব, ন অভাব বিদ্যাতে সতঃ। এই বাহ্য জগৎ যদি মিথ্যা হয় তবে কোন বস্তু সত্য? অমর অনন্ত আত্মা, যা শুদ্ধ চৈতন্য স্বরূপ, একমেব দ্বিতীয়ম, সমগ্র বিশ্বের উৎপত্তি যেখান থেকে, স্থিতি যেখানে, সৃষ্টিচক্রের অন্তে যেখানে তার লয়। এই শ্লোকের একটু পরেই অপর একটি শ্লোকে বিষয়টি আলোচিত হবে, কিন্তু এই বিষয়টি ধারণা করা যেহেতু মানুষের পক্ষে যথেষ্ট কঠিন এবং সূক্ষ্ম, তাই 16 নম্বর শ্লোকটি আজকে আমরা তার বিস্তারিত ব্যাখ্যায় রয়েছি এবং শুনব। স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ বলছেন, আমরা সেই অনন্ত অমর সত্যের উদ্দেশ্যেই সৎ কথাটি ব্যবহার করি, আর এই মরণশীল বিশ্বের উদ্দেশ্যে অসৎ কথাটি ব্যবহৃত হয়। ইন্দ্রিয় গ্রাহ্য বস্তুকে একমাত্র সত্য বলে বিশ্বাসকে জড়বাদ বলে। এইটি কিন্তু খুব লক্ষণীয়। আমরা সবাই এই যতটুকু আমাদের ইন্দ্রিয় গ্রাহ্য ততটুকুকেই আমরা শেষ কথা বলে মনে করি। ইন্দ্রিয় গ্রাহ্য বস্তুকে একমাত্র সত্য বলে বিশ্বাসকেই জড়বাদ বলে। আর আজকাল জড়বাদই হলো শক্তিশালী দর্শন। এ দর্শন পূর্বেও ছিল। যতক্ষণ না গভীর চিন্তায় মগ্ন হওয়া যায় ততক্ষণ এ বিশ্বাস থাকবে। আমাদের ছোটবেলাতে আমরা একটা কথা শুনতাম যে প্লেন লিভিং, হাই থিঙ্কিং। এই কথাটা কিন্তু আজকাল বিশেষ শোনা যায় না। আমরাও আমাদের সন্তানদের সে কথা শিক্ষা দেবার চেষ্টা করি না। কারণ কি, আমরা নিজেরাই সেই জায়গা থেকে সরে গেছি। আমাদের আকাঙ্ক্ষা হচ্ছে কত বেশি স্থূল বিষয় আমরা অর্জন করতে পারি, ভোগ করতে পারি। এমনকি ধার করেও, ঋণ করেও মানুষের এখন এই যে ইএমআই এর চক্কর, এর মধ্যে দিয়ে মানুষ আরো স্থূল ভোগবাদী, জড়বাদী হয়ে উঠছে। আমার নেই কিন্তু আমাকে এক্ষুনি ভোগ করতে হবে, সুতরাং আমি ধার করেও ভোগ করব। এই যে দর্শন, মহারাজজি বলছেন যতক্ষণ না গভীর চিন্তায় মগ্ন হওয়া যায় ততক্ষণ এই ধারণা এবং বিশ্বাস আমাদের ভেতর থাকবে। কোনো কোনো আধুনিক বিজ্ঞানী আধুনিক বিজ্ঞান থেকে জড়বাদকে বিদায় দিতে চাইছেন। গত শতাব্দীতেও টমাস হাক্সলি, যিনি ছিলেন একজন খুবই সূক্ষ্ম চিন্তাবিদ এবং ডারউইনের সহযোগী, জড়বাদকে বিজ্ঞান জগতে এক অনধিকার প্রবেশকারী তত্ত্ব বলে বর্ণনা করেছেন। জড় বস্তু একটি প্রয়োজনীয় কল্পনা। কেউই জড় বস্তুকে দেখেনি, তবু এটি একটি প্রয়োজনীয় কল্পনা। যেমন বীজগণিতের প্রশ্নের সমাধানে কল্পিত XYZ এর সাহায্য নেওয়া হয়। কিন্তু যারা ভুলে যায় যে এগুলি প্রতীক মাত্র আর মনে করে এগুলি সত্য বস্তু, তারা মানব জাতির প্রতি এক মস্ত অবিচার করছে। তারা মানব জীবনের সৌন্দর্য নষ্ট করবে। এই হলো গত শতাব্দীতে উচ্চারিত
থমাস হাক্সলির সাবধান বাণী। অর্থাৎ আমরা জড় বস্তুকে দেখলেও এটাকেই আমরা আলটিমেট ভাবছি, এটাই মুশকিল। যদি আমরা বীজগণিতে XYZ ধরে নিচ্ছি, সেখানে আমরা সবসময় ধরে নেওয়া কথাটা ব্যবহার করি। এখানেও এই যে স্পন্দন, জগৎ হচ্ছে স্পন্দনশীল, সেই স্পন্দন যখন ঘন সন্নিবদ্ধ তখন তা জড়ের রূপ ধারণ করে। আবার অর্থাৎ অণু পরমাণুগুলি কাছাকাছি এসে যায়। আবার যখন তা একটু ছড়িয়ে যায় তখন তা তরলের আকার ধারণ করে। আবার যখন তা আরো বিস্তার হয়ে যায়, বিস্তার লাভ করে, তখন তা গ্যাসীয় পদার্থে পরিণত হয়। এই সাধারণ কথাটি আমরা একেবারে ভৌতবিজ্ঞানের প্রাথমিক স্তরে স্কুলে সবাই পড়েছি, কিন্তু সেটা নিয়ে আমরা চিন্তা করিনি। বর্তমানে আরেকটি কথা আমরা শুনতে পাই, এই শতাব্দীতে নভ বস্তুতত্ত্ববিদ মিলিক্যান বলছেন, আমার কাছে জড় দর্শন হলো বুদ্ধিহীনতার চরম পরিণতি। বর্তমানে আরো অনেকেই একথার সত্যতা উপলব্ধি করেছে। জড় বস্তু একরকম প্রতীক মাত্র, কেউই জড় বস্তু দেখেনি। আমরা যা দেখি ভারতীয় দৃষ্টিভঙ্গিতে তা হলো এক অসীম সত্য, যা বহির জগতে জড়বস্তু হিসেবে এবং অন্তর্জগতে আত্মস্বরূপ বলে আমাদের প্রতীতি হয়ে থাকে। এই কথাগুলি বোঝা, অনুভব করা অবশ্যই কঠিন, একবার শুনলে মনে থাকবেই না। এই কথাগুলি বারবার স্মরণ, মনন, নিদিধ্যাসন এবং পঠনের মাধ্যমে বারে বারে চিন্তা করলে আমরা যদি বা অনুভব করতে পারি। আমরা যখন শ্যামাচরণ লাহিড়ী তার প্রসঙ্গ শুনেছিলাম প্রাচীন ভারতের সাধক ও সাধিকায়, সেখানে শ্যামাচরণ যোগীরাজ তাকে বলা হয়। অর্থাৎ ভারতীয় যোগ সাধনার চরম যে দৃষ্টান্ত তা তার মধ্যে আমরা খুঁজে পাই। মানে ভারতীয় যোগশাস্ত্র যে কতটা উন্নত ছিল সেটা আমরা তার মধ্যে দেখতে পাই। তার গুরু বাবাজি মহারাজ, শ্যামাচরণ লাহিড়ীর গুরু বাবাজি মহারাজ, তিনি শ্যামাচরণ লাহিড়ীকে একবার রাজপ্রাসাদ তৈরি করে দেখাচ্ছেন। রাজপ্রাসাদ তৈরি করে দেখাচ্ছেন, তার শ্যামাচরণ লাহিড়ীর গুরু ভাইরা তাকে সেই রাজপ্রাসাদে নিয়ে গেছে। সেখানে তিনি প্রত্যেকটি স্থূল বস্তু, যাকে আমরা বলি, স্পর্শ করে দেখছেন তিনি। মানে ফুলদানি, হিরে জহরত, আবার খাদ্য দেখছেন, রাজভোগ মানে রাজার উপযুক্ত খাদ্যাদি, পানীয়, সেগুলি তিনি গ্রহণ করছেন। কিন্তু মজার ব্যাপার, আমাদের কাছে এটা ম্যাজিক মনে হবে, তারপরেই তার গুরু বাবাজি মহারাজ বলছেন, একদম সিদ্ধার্থ যে কথা বলছে, কিন্তু যেহেতু এই বিষয়ে আমাদের জ্ঞান অতি অস্বচ্ছ এবং অগভীর, তাই এই বিষয়গুলি নিয়ে আমরা আলোচনা করতে সাহস পাই না। তা যে কথায় আমরা ছিলাম, তো তারপরেই বাবাজি মহারাজ বলছেন শ্যামাচরণ লাহিড়ীকে যে দেখো, তোমার রাজপ্রাসাদ দেখবার আকাঙ্ক্ষা ছিল, তা সেই বাসনা চরিতার্থ হলো, এবার সেই জিনিসের আর কোনো প্রয়োজন নেই বলে তিনি সেটা অদৃশ্য হয়ে গেল। তিনিই সৃষ্টি করলেন, তিনিই অদৃশ্য করে দিলেন। তারপরে শ্যামাচরণ লাহিড়ীর প্রসঙ্গে আমরা একথাও শুনেছিলাম যে শ্যামাচরণ লাহিড়ীকে বাবাজি মহারাজ বলেছিলেন যে তিনি যখন গুরুকে ছেড়ে চলে আসতে খুব দুঃখ পাচ্ছেন, তখন বলেছিলেন, তুমি ডাকলেই আমি তোমার কাছে উপস্থিত হব।
তা শ্যামাচরণ লাহিড়ী এবং তার আরও কিছু বন্ধু বান্ধব তারা এক জায়গায় আলোচনা করছে এবং যা হয়ে থাকে তারা জড়বাদী, স্থূল বিষয়ের বাইরে আর যে কিছু আছে বা ঘটতে পারে সেই বিশ্বাস তাদের দুরস্ত। তারা কোনো মতে সেটা স্বীকারও করবেন না, সংশয়ও না যে থাকতে পারে এরকমও নয়। তা কিছুদিন পূর্বেই যেহেতু শ্যামাচরণ লাহিড়ী এই অপূর্ব ঘটনাগুলির সাক্ষী হয়েছেন, সেই হেতু তিনি সহ্য করতে পারলেন না, নিজেকে শান্ত রাখতে পারলেন না। তিনি কি করলেন, তিনি তার বন্ধুদের বললেন, আমি যদি প্রমাণ দিতে পারি বলে তিনি তার গুরুকে আহ্বান করলেন এবং তার গুরু উপস্থিত হলেন। উপস্থিত হয়ে তাকে যে শিক্ষাটি দিলেন সেটি হচ্ছে, শুভ সকাল ভারতীদি, তা সেই শিক্ষাটি দিলেন সেটি হচ্ছে যে তুমি অনধিকারীকে প্রমাণ দেখাবার জন্য আমাকে কেন আহ্বান করেছ? তোমাকে কোনো কিছু প্রমাণ করতে হবে না, যারা অধিকারী উপযুক্ত তারা ঠিক সেই পথে এগিয়ে যাবে। আমরা যদি এখন একটা ক্লাস 1-2 এর বাচ্চাকে কঠিন তত্ত্ব বোঝাতে চাই যেরকম হবে, এও তো সেই রকম। সুতরাং তুমি ভবিষ্যতে এ কাজ তো করবেই না, আর আমিও তোমাকে বলছি যে আজ তোমার সম্মান রক্ষার্থে আমি তাদের সঙ্গে কথা বললাম, এখানে এলাম, কিন্তু ভবিষ্যতে আর কিন্তু এটা হবে না। ভবিষ্যতে যখন আমি প্রয়োজন বোধ করব তখনই আমি তোমার সামনে উপস্থিত হব। তো সুতরাং তিনি তাদের বন্ধুদের সঙ্গে, শ্যামাচরণ লাহিড়ীর তাদের সঙ্গে কথা তো বললেন, শুধু তাই নয়, উপরন্তু হালুয়া প্রসাদ নিজে গ্রহণ করে সকলকে বিতরণ করলেন। তা এর থেকেই আমরা বুঝতে পারছি যে কথাটি এখানে বোঝানোর চেষ্টা করা হচ্ছে বা বোঝানো হচ্ছে, আমরা চেষ্টা করছি বোঝবার, সেটা হচ্ছে চৈতন্য ঘনীভূত হয়ে যে জড় বস্তুরূপে মানবের ইন্দ্রিয়তন্ত্রের উপলব্ধিতে আসে, চৈতন্য ঘনীভূত হয়ে জড় বস্তুরূপে মানবের ইন্দ্রিয়তন্ত্রের উপলব্ধিতে আসে। পাশ্চাত্য বিজ্ঞানীরা এখন এই তত্ত্বের মর্ম উপলব্ধি করছে, যাতে বলা হয়েছে জড় বস্তুর নানা স্তর আছে, স্থূল জড় পদার্থ, সূক্ষ্ম জড় পদার্থ, অতি সূক্ষ্ম জড় পদার্থ, এমনকি মানব শরীরেও এটি প্রত্যক্ষ করা যায়। আশা করি আমরা কিছুটা বুঝতে পারলাম। এরপরে আমাদের নিজেদেরই এটি চিন্তা করতে করতে ক্রমশ বোধগম্য হবে। আর যদি সত্যিই কৌতূহল থাকে জানবার বোঝবার, তাহলে তার কাছে প্রার্থনা যে এই স্থূল জগতের আড়ালে যে এক অদ্ভুত অলৌকিক বলি আমরা কেন তাকে, যে আমাদের লোকচক্ষুতে তা ধরা পড়ে না, যে সূক্ষ্ম জগৎ আছে তার হাতছানি অনেকে অনুভব করেন এবং তারাই তখন আর বাইরের বস্তুতে আকর্ষণ অনুভব না করে অন্তঃস্থলে, অন্তরের অন্তঃস্থলে ডুব দেয়। তখনই সে একটু একটু করে এর রহস্য এবং এর আনন্দ অনুভব করতে পারে। এতে যেমন শরীরেও এটি প্রত্যক্ষ করা যায়, এতে কঠিন অস্থি থেকে স্বচ্ছ অক্ষি গোলক পর্যন্ত নানা স্তরের সূক্ষ্মতা বিশিষ্ট পদার্থ দেখা যায়। নানা স্তরের কোথায় এতে কঠিন অস্থি থেকে স্বচ্ছ অক্ষিগোলক পর্যন্ত নানা স্তরের সূক্ষ্মতা বিশিষ্ট পদার্থ দেখা যায়। গাছের ক্ষেত্রে নরম চারা গাছ কঠিন কাষ্ঠে, পাতায়, ফুলে ও ফলে পরিণত হয়। এখন বর্তমানে
অনেক কিছু দেখার সহজ উপায়। তা আমরা যদি দেখি কিভাবে একটা বীজ থেকে একটা গাছ তৈরি হচ্ছে, অঙ্কুরিত হচ্ছে, তাহলে আমরা দেখতে পাবো যে এই কঠিন মাটি ভেদ করে অঙ্কুরোদ্গমের সময় কিভাবে তার নরম শিকড়টি মাটিতে প্রবেশ করছে। এগুলো ছবিতে বিজ্ঞানের যে সমস্ত পেজগুলি আছে তাতে আমরা এগুলি এখন ইজিলি দেখতে পাই। এগুলি হচ্ছে শুধু দেখা নয়, অনুভব করবার বিষয়। এই রূপে জড় পদার্থ স্থূল, সূক্ষ্ম, অতি সূক্ষ্মাদি নানা স্তরের সূক্ষ্মতা বিশিষ্ট হয়ে থাকে। তাই আমরা জানি না ওই জড় পদার্থের স্বরূপটা কি। বাবা ডাকছে। বেদান্ত বলে চৈতন্যেই নানা স্তরের অভিব্যক্তিতে বিভিন্ন বিষয় ও বিষয়ী রূপে প্রকাশ পায়। চৈতন্যই, এই যে বিরাট চেতনা, সেই চেতনা চৈতন্যই নানা স্তরের অভিব্যক্তিতে বিভিন্ন বিষয় ও বিষয়ী রূপে প্রকাশ পায়। এই স্তরভেদের কথা আমরা দেবযানে খুব সুন্দরভাবে শুনেছিলাম, কিন্তু ওই একবার শুনলে তো মনে থাকে না। দেবযান বইটি বারবার পড়তে পড়তে আস্তে আস্তে কিন্তু আমরা এটি অনুভব করতে পারি। আমরা নিজেরাই আমাদের পারিপার্শ্বিকের দিকে তাকালে নিজেরাও বুঝতে পারি কারুর মন সবসময় স্থূল জগতেই ঘোরাফেরা করে, স্থূল বিষয় থেকে আনন্দ পায়। আবার তার পাশে আরেকজন হয়তো তার অনেক তুলনামূলক সূক্ষ্ম বিষয়ের প্রতি আকর্ষণ। সুতরাং চেতনার যে নানা স্তর আছে এটা প্রতি মুহূর্তেই আমরা লক্ষ্য করলে দেখতে পাব। মুন্ডক উপনিষদে এই সত্য প্রকাশ পেয়েছে, ব্রহ্মাই বেদম বিশ্বমিদম বরিষ্ঠম রূপে। বিষয় বিষয়ী সহ এই অভিব্যক্ত বিশ্বই উচ্চতম ব্রহ্ম। অবশ্য এই দর্শন বহু যুগ পূর্বে ভারতে গড়ে উঠেছিল। এই যে ঠাকুর আমাদের শিক্ষা দিচ্ছেন শিব ও জ্ঞানে জীব সেবা, স্বামীজি বলছেন সেবা করতে করতে তুমি মরে যাও, তা কিন্তু তাও তুমি নিজেকে সম্পূর্ণ দিয়ে দাও। অর্থাৎ যত আমরা নিজেদের এইভাবে এগিয়ে নিয়ে যেতে পারবো, নিজেদের চেতনার স্তর থেকে আমরা ক্রমশ বুঝতে পারবো যে কত উচ্চ স্তরে আমাদের আরোহণ হচ্ছে। আর পশ্চিমী বিজ্ঞান উপনিষদ প্রতিপাদ্য ব্রহ্মের দিকেই অগ্রসর হচ্ছে। পদার্থ বিজ্ঞানের তত্ত্বকথা এই গ্রন্থে অধ্যাপক কাপড়া এটিকে একটি প্রকৃষ্ট উপাত্ত বলে উল্লেখ করেছেন। তিনি ছান্দোগ্য উপনিষদ থেকে একটি হেয়ালিপূর্ণ অংশের উদ্ধৃতি দিয়েছেন। প্রাণ বৈ ব্রহ্ম, প্রাণী ব্রহ্ম, প্রাণী তেজ, মানসিক ও জৈব তেজ, এতে সব তেজই নিহিত আছে, তাই সব তেজই ব্রহ্ম। প্রাণ বৈ ব্রহ্ম, প্রাণ অবশ্যই ব্রহ্ম। একদম শক্তির খেলা চলছে সর্বত্রই। একথা স্বামীজি, ঠাকুর সবাই আমাদের বলছেন, শক্তির খেলা চলছে সর্বত্র। সুতরাং আমরা যদি আদি শঙ্করাচার্যের কথা চিন্তা করি তাহলেও আমাদের স্মরণে আসবে যে তিনি প্রথমে শক্তিকে মানেননি, কিন্তু তারপর তিনি শক্তিকে মানতে বাধ্য হলেন। প্রাণ হই ব্রহ্ম, প্রাণ অবশ্যই ব্রহ্ম, তবে কেন আমরা ভুল করে একে জাগতিক জড় নিষ্প্রাণ ভৌত তেজ বলে মনে করি। তারপরেই বলা হচ্ছে কং ব্রহ্ম খং ব্রহ্ম, বড় হেয়ালিপূর্ণ উক্তি। ক ও খ হলো সংস্কৃত ভাষায় ব্যঞ্জন বর্ণের প্রথম দুটি বর্ণ। ব্রহ্মই ক, ব্রহ্মই খ।
তখন শিষ্য বলছেন, আমি এই ক ও খ বুঝছি না, আমি বুঝি প্রাণী ব্রহ্ম, আমাকে বুঝিয়ে দিন। গুরু বলছেন, সংস্কৃত ভাষায় খ অর্থ আকাশ, যার কোনো সীমা নেই, অর্থাৎ ব্রহ্ম হলেন অনন্ত বিস্তারশীল। এবার ঠিকই বোঝা গেল। এটি কি তবে আজকালকার পদার্থবিদ্যার ও নভোবিদ্যার জড় ভৌত নিখিল ব্রহ্মাণ্ডের মতো? না, এটি আবার কংও বটে, কং ব্রহ্ম। সংস্কৃত ভাষায় ক অর্থ সুখ, পরমানন্দ। এতে বোঝায় এর প্রকৃত স্বরূপ হলো চৈতন্য। অতএব ব্রহ্ম অনন্তও বটে, আবার চৈতন্য স্বরূপও বটে। আর সমগ্র অভিব্যক্ত নিখিল বিশ্ব কেবল ওই ব্রহ্ম। এক্সপ্যান্ড হচ্ছে, আমরা তো জানি এটুকু। যথেষ্ট সমর্থন পেয়ে এই পদার্থবিদ উদ্ধৃতি দিয়েছেন ছান্দোগ্য উপনিষদের এই বিশেষ পংক্তিটির, প্রাণ বৈ ব্রহ্ম, কং ব্রহ্ম, খং ব্রহ্ম। অতএব পরিবর্তন হলো কেবল সেই অবিকারী অনন্ত সদ বস্তুর একটি স্পন্দন মাত্র। ঠিক যেমন সমুদ্রের জল, যার স্পন্দন হলো তরঙ্গ। সমুদ্র ব্যতিরেকে তরঙ্গের কোনো অস্তিত্ব নেই। তাই ঠাকুর ব্রহ্ম ও শক্তির অসাধারণ উপমায় বোঝাচ্ছেন স্থির জল ব্রহ্মের উপমা, আর তার যে তরঙ্গ বিভঙ্গ, তাই হলো শক্তির উপমা। সেই তরঙ্গগুলি তো জলই, জলেরই রূপ এবং নানা রূপান্তর। এ কেবল সদাই আবির্ভূত ও তিরোহিত হচ্ছে, অর্থাৎ একের পর এক ঢেউ উঠছে এবং আবার মিশে যাচ্ছে। বর্তমান পদার্থবিদ্যায় এই ভাষা ব্যবহার করে বলা হয়, পদার্থ হচ্ছে তার পশ্চাৎপটে অবস্থিত সেই অনন্ত সদ বস্তুর তরঙ্গ মাত্র। সমগ্র বিশ্বের অস্তিত্ব কেবল তরঙ্গ রূপেই, অনন্ত সদ বস্তুর তরঙ্গ স্বরূপ, অনন্ত সদ বস্তুর তরঙ্গ স্বরূপ। এখন এগুলি সব আধুনিক পদার্থবিদ্যা ও সৃষ্টিতত্ত্ব পটভূমিতে প্রতিভাসিত থেকে উদ্ভূত সাধারণ সংজ্ঞা ও ধারণা, যা প্রাচীনকালে বেদান্তে বা উপনিষদে কল্পিত হয়েছিল। আচ্ছা, আজকে আমরা এই শ্লোকটিও কিন্তু শেষ করতে পারলাম না, কারণ আজকে এখনো আরো অনেকটা ব্যাখ্যা আছে। এরপরের ব্যাখ্যা হচ্ছে তত্ত্ব। যারা তত্ত্ব উপলব্ধি করেছেন, সংস্কৃত ভাষায় তত্ত্ব শব্দটিও একটি সঠিক বৈজ্ঞানিক পদ্ধতিতে নির্দিষ্ট মহান শব্দ। সুতরাং একসঙ্গে এতগুলি কথা আমাদের স্মরণে থাকবে না। সুতরাং স্মরণ মনন নিদিধ্যাসন এইটি বিশেষ গুরুত্বপূর্ণ। এবং আমরা শুনছি ভগবদ গীতা ও বিশ্বজনীন বার্তা, স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ এই প্রথম খণ্ড থেকে। আমরা যদি বাড়িতে এই বইটি রাখি এবং বোঝবার চেষ্টা করি, তাহলে আস্তে আস্তে আমাদের বোধের উন্মোচন ঘটবে। আমাদের বোধ এখন চাপা পড়ে আছে, সেই বোধের উন্মোচন ঘটবে। জয় রামকৃষ্ণ। আজকে আমরা এই অবধি শুনলাম, আবার মঙ্গলবার, সুতরাং একদিন বাদে আমরা এই 16 নম্বর শ্লোকের বাকি ব্যাখ্যাটুকু শুনবো। জয় রামকৃষ্ণ।